আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার জামিল নওশাদ আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইজি এডুকেশন বিডিতে। অলরেডি আমরা আইসিটি চতুর্থ অধ্যায়ের উপরে পার্ট 1 আপলোড করে দিয়েছি। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে যেখানে শেষ করেছি তারপর থেকে আজকে আলোচনা করব। তাহলে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আজকে আমরা প্রথমেই HTML এর ফ্রেম সেট ট্যাগটা নিয়ে কথা বলবো। ফ্রেম সেট ট্যাগের কাজ কি? আমরা ফ্রেম সেট ট্যাগ ব্যবহার করে একটি ওয়েব পেজকে বিভিন্ন অংশে ভাগ করতে পারি। যেমন আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে আমাদের একটা ওয়েব পেজ। তাহলে এই পেজটাকে আমরা বিভিন্ন অংশে ভাগ করব। আমরা কিন্তু টেবিল বানাবো না, ঠিক আছে? সেখানে কোনো লাইন দিয়ে আলাদা করা থাকবে না, কিন্তু পেজের ছোট ছোট অংশ হয়ে যাবে। যেমন এইখানে একটা পেজের অংশ হয়ে গেল, এই পাশে আরেকটা অংশ হয়ে গেল, এরকম করে আলাদা আলাদাভাবে ভাগ করে ফেলবো আমরা। ভাগ করে কি করব? হয়তো আমরা হচ্ছে এই পাশে একটা টপিক নিয়ে আলোচনা করব, এই পাশে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, এইখানে হয়তো কোনো ছবি শো করব, বা এই পাশে কোনো লিঙ্ক দিয়ে রাখবো। একটা ওয়েব পেজকে আমরা এরকম আলাদা আলাদা পোর্শনে ভাগ করি। তো সেই কাজটা আমরা করব হচ্ছে ফ্রেম সেট ট্যাগ দিয়ে। কী লেখা আছে এখানে? একটি ওয়েব পেজকে একাধিক ভাগে ভাগ করতে এই ট্যাগটি ব্যবহার করা হয়। আচ্ছা, আমাদের এই ট্যাগটি বডি ডট ডট তারপরে হচ্ছে স্ল্যাশ বডি, এই ট্যাগের মাঝখানে আমাদের এই ফ্রেম সেট ট্যাগটাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দেখি। আমাদের প্রথম উদাহরণটা হচ্ছে যে ওয়েব পেজের উপরের এবং নিচের অংশকে সমান দুই ভাগে ভাগ করার জন্য কোড লিখতে হবে। অর্থাৎ যদি আমাদের এই যে লাল বক্স যেটাকে আমরা দেখতে পাচ্ছি, সেটা যদি আমাদের একটি ওয়েব পেজ হয়, তাহলে এই ওয়েব পেজের উপরের অংশ হচ্ছে এই যে এটা এবং নিচের অংশ হচ্ছে এটা। আমাদের বলল যে সমান দুই ভাগে ভাগ করতে হবে। তাহলে আমাদের ডিভাইডার কোনটা? এটা। যদিও পেজের মধ্যে কোনো ডিভাইডার দাগ থাকবে না, নিজে নিজে ভাগ হয়ে যাবে, সেটা দেখলেই বোঝা যাবে যে পেজের উপরের অংশ একটা পেজে পরিণত হয়ে গেছে, নিচের অংশ আরেকটা হচ্ছে গিয়ে হলো পেজের মতো হয়ে গেছে। ঠিক আছে, পেজের মধ্যে ডিভাইডেশন এরকম করে হয়ে যায়, কিন্তু কোনো দাগ থাকবে না। তো কিভাবে আমরা কোড লিখলে আমাদের নীল দাগটাকে সবাই উপেক্ষা করেন, সেটা আমরা আরেকটা জিনিস বোঝার জন্য দিয়েছিলাম, এটা আমি বলবো। তাহলে এই লাল দাগ বরাবর পেজের উপরের একটা অংশ ভাগ করলাম এবং লাল দাগের নিচে আরেকটা অংশে ভাগ করলাম। কেমন ভাগ? সমান ভাগ। অর্থাৎ উপরের অংশটা 50%, নিচের অংশটা আবার ঠিক 50%, তাই না? অর্থাৎ দুইটা একসাথে মিলাই হবে পুরো পেজের সাইজ, অর্থাৎ 100%। আচ্ছা, তাহলে আমরা কোডটা কীভাবে লিখব? আমরা প্রথমেই ফ্রেম সেট ট্যাগটা দিয়ে শুরু করলাম, যেহেতু আমরা পেজটাকে বিভিন্ন অংশে ভাগ করব। এখন ফ্রেম সেট ট্যাগ দিয়ে শুরু করে আমরা বলে দিলাম যে আমরা মূলত রো বরাবর ভাগ করব। অর্থাৎ উপরে একটা রো, নিচে আরেকটা রো। ঠিক আছে, অর্থাৎ আমরা সারি বরাবর ভাগ করব। একটা সারি হবে উপরে, আরেকটা সারি হবে নিচে। তাহলে সারি বরাবর ভাগ করব সমান, তারপরে আমরা কি করলাম? ইনভার্টেড কমা দিয়ে বলে দিলাম এই যে সারি বরাবর যে ভাগ করব তার উপরের পার্সেন্টেজটা হচ্ছে 50% এবং নিচের পার্সেন্টেজটা হচ্ছে 50%, অর্থাৎ সমান সমান দুইটা অংশে ভাগ করে ফেলব। তারপর আমরা ব্রেকেটটাকে ক্লোজ করে দিলাম। এরপর মাঝখানে অবশ্যই কিছু একটা লেখা থাকবে, যাই লেখা থাকবে সেগুলো অবশ্যই পেজের মধ্যেই আসবে, তাই না? এই অংশগুলোতে আমরা যা যা লিখতে চাই সেগুলোই আসবে। এরপর আমাদের ফ্রেম সেট ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিলাম। ইজি। আবার যদি আমরা আমাদের এই যে পেজটাকে উপরে নিচে ভাগ না করে ডানে বামে ভাগ করি সমান দুই ভাগে, অর্থাৎ একটা ভাগ হচ্ছে এই ভাগ, আরেকটা ভাগ হচ্ছে এই ভাগ, দুইটা ভাগকে আমরা সমান ভাগে ভাগ করব। তাহলে আমাদের কি হবে? কোডটা সেম হবে, শুধু আমরা বলে দিব এই যে রোসের জায়গায় কলামস, COLS, কলস, এটাই হচ্ছে কলাম প্রদর্শন করে বা কলাম বোঝায়। তাহলে আমরা কি করলাম? কলাম বরাবর ভাগ করে দুইটা অংশকে 50% এবং 50% করে ভাগ করে দিলাম। ঠিক আছে, আমাদের বাকি কোডটা পুরোই সিমিলার হবে। তাহলে এটার জন্য প্রশ্ন কি হবে? ওয়েব পেজের ডানের এবং বামের অংশকে সমান দুই ভাগে ভাগ করার জন্য কোড লিখো। এটা আমি প্রত্যেককে বাড়িতে লেখার জন্য বললাম। আপনারা লিখে কমেন্ট করলে আমি উত্তর করব ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমি আরেকটা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল 2টাতে কি হলো? আচ্ছা,
তাহলে এক্সাম্পল 2-এ আমাদেরকে একটা চিত্র বর্ণনা করা আছে, আমি আর কি বর্ণনা করি না, আমি নিজে বলছি, আপনারা শুনে নেন। এইখানটাতে আমাদের করতে হবে, আমাদের এই যে পুরোটা হচ্ছে একটা ওয়েব পেজ, এই ওয়েব পেজে ঠিক এই জায়গাটাতে, যে জায়গাটাতে আমি IMG অর্থাৎ ইমেজ লিখে রাখছি, সেটার জন্য আমাদের একটা, সেই জায়গাটাতে আমরা 250 পিক্সেলের একটা ছবি বসাবো। এরপর অবশিষ্ট যে অংশ থাকবে সেই অংশের 25% নিয়ে একটা কলাম বানাবো এবং অবশিষ্ট 75% নিয়ে আরেকটা কলাম বানাবো। বুঝলাম? প্রথমেই আমরা একটা ছবি বসানোর জন্য জায়গা রেখে দিব, যে আমরা 250 পিক্সেলের একটা ছবি বসাইছি। ছবিটা বসানোর পর পেজে যেই অবশিষ্ট জায়গা থাকবে সেই জায়গা থেকে 25% আমরা একটি কলাম বানাবো, 75% দিয়ে আরেকটা কলাম বানাবো। তাহলে কোডটা কিভাবে লিখব চলেন দেখে ফেলি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা প্রথমেই ফ্রেমসেট ট্যাগ দিয়ে শুরু করলাম এবং ফ্রেমসেট ট্যাগ দিয়ে বলে দিলাম কলস, অর্থাৎ কলাম বরাবর আমাদের বিভাজনটা হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা কিভাবে লিখলাম, আমরা একটা ইনভার্টেড কমার মধ্যে লিখলাম 1, তার মাথায় একটা স্টার, তারপরে হচ্ছে কমা, তারপরে হচ্ছে 250, তারপরে কমা, তারপরে 3 লিখে তার মাথায় একটা স্টার। আচ্ছা, এটা কিভাবে করলাম আমরা? এইটা আমরা মূলত করলাম হচ্ছে যে আমাদের এইখানে যে সংখ্যাগুলো থাকবে সেইগুলো মূলত পিক্সেল প্রদর্শন করবে, যে আচ্ছা তাহলে এইটা হচ্ছে একটা ছবির জন্য পিক্সেল। আর বাকি 1 আর 4 কি, 1 আর 3 কি, 1 আর 3 হচ্ছে যে আমরা এই যে 1 আর 3 লিখলাম না, অর্থাৎ যদি আমরা লিখি 1 এবং আমরা লিখলাম এখানে 3, তাহলে 1 আর 3 যোগ করলে হবে কত, 4, তাই না? 4। তাহলে আমাদের বাকি যে অংশটা ছিল, যদি ছবির অংশটা বাদ দিই, সেটা হচ্ছে 100%, তাই না? এই 100কে 4 দিয়ে ভাগ করলে হবে 25, অর্থাৎ আমাদের এই প্রত্যেকটা 1 25 প্রদর্শন করে, যে আসলে সেটা হচ্ছে 25%। যখন আমরা 1 লিখে তার মাথায় একটা স্টার দিয়ে দিব, তাহলে আমাদের 1 মানে হচ্ছে 25%, যখন তার মাথায় স্টার দিয়ে দিব, এরপর যখন 3 দিয়ে তার মাথায় স্টার দিয়ে দিলাম, অর্থাৎ 3 25-এ 75% সেটা প্রদর্শন করবে। তারপর আমরা ব্রেকেটটাকে ক্লোজ করে দিব। এরপর মাঝখানে ফ্রেমসেট ট্যাগে যদি কিছু লেখা থাকে, অর্থাৎ কলামগুলো ভাগ করে যদি কিছু লিখতে হয় লিখব, এরপরে ট্যাগটাকে ক্লোজ করে দিব। আমরা 3 নাম্বার এক্সাম্পলটা দেখি। 3 নাম্বার এক্সাম্পলে কি হলো, 3 নাম্বার এক্সাম্পলটাতে বলল যে আমাদের একটা ওয়েব পেজ আছে যাকে কলাম বরাবর ভাগ করতে হবে, আবার সারি বরাবরও ভাগ করতে হবে। কলাম বরাবর এবং সারি বরাবর দুইটাই করতে হবে। তাহলে সারি বরাবর যখন আমরা ভাগ করব, তখন আমাদের একটা সারি বানাইতে হবে 30%, আরেকটা বানাইতে হবে 70%। একটা সারি হবে 30%, আরেকটা হবে 70%। আবার আমাদের সেটাকে কলাম বরাবর ভাগ করতে হবে, সেক্ষেত্রে কলাম 3টা হবে, প্রথমটা হবে 30%, এরপরেরটা হবে 34%, প্রথমটা 33%, এরপর 34%, এরপরেরটা হবে হচ্ছে 33%, অর্থাৎ সবগুলো একসাথে করলে হবে 100%। ঠিক আছে? এইটার জন্য আমরা কি করলাম, আমরা ফ্রেমসেট ট্যাগ দিয়ে শুরু করে বললাম রোজ বরাবর আমরা ভাগ করছি, সেটা হচ্ছে একটা 30%, আরেকটা হচ্ছে 70%। ঠিক আছে? যেহেতু আমরা আরও ভাগ করব, এই জন্য আমরা ফ্রেমসেট ট্যাগটাকে শেষ না করে আমরা আরও ডিক্লেয়ার করলাম যে আমরা কলস অর্থাৎ কলাম বরাবর ভাগ করছি, একটা 33%, একটা 34%, আরেকটা হচ্ছে 33%। এরপর আমরা ফ্রেমসেট ট্যাগটাকে ক্লোজ করে প্রথম ট্যাগটাকে ক্লোজ করে এরপরে স্ল্যাশ দিয়ে ফ্রেমসেট ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। যখন আমরা এক্সাম্পল দেখব তখন আমরা আরও ভালো করে বুঝে যাব ইনশাল্লাহ। এখন আমরা শিখব HTML এ কীভাবে আমরা ছবি অ্যাড করব। ছবি অ্যাড কীভাবে করব সেটা আমরা শিখব। আচ্ছা, ছবি অ্যাড আমরা কেন করব? আমরা ওয়েব পেজকে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য বিভিন্ন প্রকার ছবি যুক্ত করি। আচ্ছা, ছবি যুক্ত করার জন্য আমরা যেই ট্যাগটি ব্যবহার করি সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। দ্বিতীয় লাইনটাতে বলা আছে। এরপর বলা আছে যে চিত্র বা ছবি ওয়েব পেজের কোনো টেকনিক্যাল অংশ নয়, এটি একটি আলাদা ফাইল। অর্থাৎ আমরা যখন হচ্ছে একটা ওয়েব পেজের কোড লেখার জন্য, ওয়েব পেজে ছবি অ্যাড করার জন্য যখন কোড লিখি, তখন ছবির জন্য আমরা কোনো কোড লিখি না, বরং ওই ছবি কোথায় আছে তার একটা লোকেশন বলে দিই, যে এই জায়গাটা হচ্ছে ওই ছবির লোকেশন। যখন আমরা ওই ওয়েব পেজে ঢুকবো, ওয়েব পেজটা লোড হওয়ার সাথে সাথে সেই ওয়েব পেজের
যে লোকেশনটা দেওয়া আছে, যে ছবির জন্য যে লোকেশনটা দেওয়া আছে সেইখান থেকে ছবিটাকে প্রদর্শন করবে আমাদের ওয়েব পেজে। ঠিক আছে, অর্থাৎ আমাদের স্টোরেজে যেই ছবিটা রাখছি সেটা প্রদর্শন করবে। কোনো কারণে যদি সেই স্টোরেজ থেকে ছবিটা চলে যায় তাহলে কিন্তু সেই ছবিটা প্রদর্শন করবে না। অর্থাৎ আমরা একটা জায়গায় ছবি রাখবো, সেইখান থেকে ওই ছবির লিঙ্কটা বলে দিব যে আসলে আমাদের ছবিটা এই জায়গাটাতে আছে। তখন আমরা যখন ওই ওয়েব পেজটাকে লোড করব, সেই ছবিটা যেখানে আছে সেখান থেকে এসে ওই ওয়েব পেজে প্রদর্শন অর্থাৎ প্রদর্শিত হবে। এরপরে কি বলল, সুতরাং একটি ছবি সহ ওয়েব পেজ মানে হচ্ছে সেখানে দুইটা ফাইল, একটা হচ্ছে ওয়েব পেজের লেখাগুলোর জন্য একটা ফাইল, আরেকটা হচ্ছে ছবির জন্য আরেকটা ফাইল। ঠিক আছে, তাহলে আমরা দেখি ছবি অ্যাড করার জন্য আমরা কিভাবে ইনফরমেশন লিখব। আচ্ছা, ছবি অ্যাড করার জন্য আমরা আইএমজি অর্থাৎ ইমেজ এই ট্যাগটাকে ব্যবহার করব। তাহলে আমি প্রথমেই হচ্ছে ইমেজ ট্যাগটাকে লিখে ফেললাম, এরপর লিখলাম এসআরসি। এসআরসি কী জিনিস সেটাও আমাদের বোঝা খুব জরুরি। লাল কালিতে আমি এখানে লিখে রেখেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে নেন। সেটা হচ্ছে এসআরসি একটি গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউটস। তাহলে আমরা জানতে পারলাম এসআরসি মূলত হচ্ছে একটি অ্যাট্রিবিউটস, যার অর্থ হচ্ছে সোর্স বা ব্রাউজারকে বলে দেয়া ছবির ফাইলটি কোথায় আছে। সে মূলত এসআরসি নিজে মূলত বলে দিবে ব্রাউজারকে যে আসলে ছবির ফাইলটা কোথায় আছে। আচ্ছা দেখি তো কোথায় আছে। এরপর সমান দিয়ে লেখা আছে যে ইমেজ ফাইল নেম উইথ পাথ। তাহলে ইমেজের ফাইলের নাম এবং হচ্ছে পথ কোথায় রাখা আছে। আমরা যখন কম্পিউটারে বিভিন্ন ডকুমেন্ট সেভ করি তখন আমাদেরকে এরকম লোকেশন দেখায় না যে কোথায় সেভ করতে চান, ঠিক ওই রকম। আচ্ছা, তাহলে নিচেরটা দেখলে আমরা বুঝবো, এইখানে লেখা আছে যে ইমেজ এসআরসি সমান ইনভার্টেড কমার মধ্যে লিখলাম j1.jpg, অর্থাৎ আমি যে ছবিটা রাখছি সেই ফাইলটার নাম হচ্ছে j1.jpg। ওই ফাইলের মধ্যে এই ছবিটা আছে। ঠিক আছে, এই জন্য আমি সেই ফাইলের নাম লিখে দিলাম এবং একই সাথে সেটা প্রদর্শিত হয়ে গেল, তাই না? একই সাথে সেই ছবিটা প্রদর্শিত হয়ে গেল। কিন্তু অনেক সময় এমন হয় যে হচ্ছে আমাদের ছবির নাম একটা, আমাদের ফাইলের নাম আরেকটা। এই ক্ষেত্রে আমাদের ফাইলের নাম আর ছবির নাম হচ্ছে সেম। ঠিক আছে, এই জন্য আমরা একটা ইনফরমেশনই দিলাম। কিন্তু অনেক সময় এমন হয় যে আমাদের ফাইলের নাম এবং ছবির নাম দুইটা আলাদা। তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের করতে হবে যে একটা স্ল্যাশ দিয়ে ফাইলের নাম তো লিখবো, এরপর স্ল্যাশ দিয়ে ছবির ঠিকানাটা লিখে তারপরে হচ্ছে ছবির নাম লিখে আমাদেরকে এটাকে ক্লোজ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমটা আমরা কি করব, ফাইলের নাম লিখব, এরপরে যেটা লিখব সেটা হচ্ছে ছবির নাম। ছবির নাম ধরলাম এখানে আছে হচ্ছে যে রোজের ছবি। ঠিক আছে, তারপরে আমরা ইনভার্টেড কমা দিয়ে সেটাকে শেষ করে ফেললাম। আচ্ছা, নিচে নীল রঙের লেখাটা মূলত এই কথাটাই বলছে যে এখানে ছবির ফোল্ডার নেম j1.jpg এবং এই ফোল্ডারেরই ছবিটি রাখা আছে। অর্থাৎ ছবি যেই ফোল্ডারে রাখা আছে সেই ফোল্ডারে মূলত হচ্ছে একটাই ছবি আছে এরকম ধরে নিতে পারি, এবং ওই ফোল্ডারেই ছবিটি রাখা আছে। তা না হলে স্ল্যাশ দিয়ে ছবির লোকেশন লিখে দিতে হতো। ঠিক আছে, আচ্ছা, সাইজ অ্যাট্রিবিউটস। ছবির আকার পরিবর্তন করতে পারবো আমরা সাইজ অ্যাট্রিবিউটস ব্যবহার করে। অর্থাৎ আমাদের একটা ছবি একটা নিজস্ব শেপে আছে, আমরা সেটাকে প্রয়োজন অনুযায়ী ক্রপ করে নিতে পারবো, অর্থাৎ ক্রপ করে সেটাকে ছোট করে ফেলতে পারবো। কিন্তু আমরা একটা ছবি যে আকারে আছে তার চেয়ে বড় করতে পারবো না। আর যদি বড় করতেও যাই তাহলে তার পিক্সেল কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ছবিটা সুন্দর লাগবে না, ফাটা ফাটা দেখা যাবে, সুন্দর আসবে না। যেমন একটা ভালো জামাকে যদি জোরে টান দিয়ে ধরি তাহলে কেমন দেখা যাবে, সুন্দর লাগবে, রঙগুলো হালকা হয়ে যাবে, ঠিক ওই রকম। কিন্তু আমরা সেটাকে প্রয়োজন অনুযায়ী কেটে ছোট করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে সাইজ অ্যাট্রিবিউটস দিয়ে আমরা এই কাজগুলো হয়তো করব। কি করব, আমরা ছবির জন্য এমন একটা ছবি অ্যাড করার জন্য এমন একটা ছবি অ্যাড করছিলাম যেটার ফাইলের নাম এবং ছবির নাম দুইটাই এক। অর্থাৎ এখানে লিখছিলাম আমরা ইমেজ এসআরসি সমান দিয়ে ইনভার্টেড কমার মধ্যে j1.jpg ছিল, এটা হচ্ছে s1.png। আচ্ছা, এই যে আমাদের পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, সেই ছবিটা হচ্ছে যে আমাদের ছবির দৈর্ঘ্য ছিল হচ্ছে দৈর্ঘ্য না মানে প্রশস্ততা ছিল হচ্ছে 300, যেটাকে আমাদের পরিবর্তন করতে হবে 200।
এবং আমাদের ছবির হাইট ছিল 200, যেটাকে আমাদের পরিবর্তন করে করতে হবে 150। কিভাবে করব? প্রথম যে ইনফরমেশনটা আমরা আগে লিখছিলাম ছবি অ্যাড করার জন্য, সেটা আগে তো লিখে ফেলবো। এরপরে আমরা ওয়েট, এটার কি করব, ওয়েট আগে ছিল 300, সেটাকে এখন পরিবর্তন করে লিখে দিব যে 200। আচ্ছা, ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। এই 200 কিন্তু আলাদা, এই 200 হচ্ছে ছবির ইনফরমেশন, এই যে 200 লিখে দিলাম। এরপর আমরা হাইট লিখে ইনভার্টেড কমার মধ্যে লিখে দিব 150, কারণ আমাদের আগে এটার হাইট ছিল 200, এখন আমরা পরিবর্তিত হাইট রিসাইজ করে সেটার হাইট করতে চাই 150, লিখে দিলাম, বাস হয়ে গেল। এখন আমাদের ওয়েব পেজে যে ছবিটা প্রদর্শন করবে তার প্রশস্ততা হবে 200 এবং তার উচ্চতা হবে 150। এরপরে আছে আমাদের অ্যালাইন অ্যাট্রিবিউটস। অ্যালাইন অ্যাট্রিবিউটসের মাধ্যমে আমরা কি করব? আমরা যেই ছবিটা ওয়েব পেজে স্থাপন করব সেটাকে কোন জায়গায় স্থাপন করতে চাই সেটা আমরা নির্দিষ্ট করে বলে দিতে পারি অ্যালাইন অ্যাট্রিবিউটস ব্যবহার করে। ঠিক আছে? আচ্ছা, নির্দিষ্ট স্থানে ছবি স্থাপন করতে এটা ব্যবহার করা হয়। তাহলে আমাদের প্রথম যে ইনফরমেশনগুলো লিখছিলাম সেগুলো আমরা আগে লিখে ফেললাম, যে আমাদের ছবির লোকেশন লিখলাম, এরপরে আমাদের ছবি যে রিসাইজ করলাম সেটা লিখলাম। এখন আসছে আমাদের অ্যালাইন অ্যাট্রিবিউটসের কাজ, যেখানে আমরা ট্যাগ সে অ্যাট্রিবিউটসটাকে ইউজ করলাম ALING, অ্যালাইন, এরপরে সমান দিয়ে AE, এরপর আমরা বললাম টপ রাইট, অর্থাৎ টপ মানে উপরে, যদি ছবিটাকে 3টা অংশে ভাগ করি, টপ, মিডল, ডাউন, তাই না? তাহলে এটা হচ্ছে টপ, টপের রাইট যেই পাশটা আছে, অর্থাৎ টপ রাইটে ছবিটাকে প্রদর্শন করো। আমরা দেখলাম ঠিকই টপ রাইটে প্রদর্শিত হয়ে গেল, তাই না? এই হচ্ছে কাজ। আমরা এই টপ রাইটের পরিবর্তে লিখতে পারতাম লেফট, মিডল করতে পারতাম, বটম করতে পারতাম, অ্যাবসোলুট মিডল করতে পারতাম। তারপরে হচ্ছে আমাদের যদি পেজের মধ্যে কোনো লেখা থাকতো তাহলে টেক্সট টপ, অর্থাৎ টেক্সট যেটা আছে তার উপরে ছবিটাকে স্থাপন করতে পারতাম। এরপরে আমাদের আছে বর্ডার ইউজ করার ব্যাপারটা। ছবির চারপাশে আমরা বর্ডার ব্যবহার করতে পারি। বর্ডার ব্যবহার করার জন্য আমরা কি করব? আগের যে অ্যাট্রিবিউটসগুলো আমরা অলরেডি ব্যবহার করে ফেলছি সেইগুলোর পরে আমরা বর্ডারটাকে লিখে ফেলব। বর্ডারটাকে লিখে এরপরে কি করব? বলে দিব যে বর্ডারটা কতটুক পুরুত্ব হবে। যদি 1 দিই তাহলে চিকন করে একটা লাইন আসবে। যদি আমার মনে হয় যে আমার বর্ডারটা আর একটু মোটা দরকার, তাহলে এখানে আমি 1, 2, 3 এরকম করে আস্তে আস্তে বাড়াবো। সেই অনুযায়ী আমার বর্ডারটা কি হবে? চওড়া হতে থাকবে। ঠিক আছে? এই হচ্ছে কথা। আচ্ছা, এরপরে আমরা শিখব HTML এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যেটা থেকে আমাদের পরীক্ষার প্রশ্নের গ, ঘ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটা হচ্ছে টেবিল কিভাবে তৈরি করব। আচ্ছা, HTML টেবিল কিভাবে তৈরি করব সেটা আমরা এখন শিখব। ওয়েব পেজের ডাটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে টেবিলের প্রয়োজন হয়। টেবিল যখন আমরা লিখব তখন আমরা টেবিল ট্যাগটাকে ব্যবহার করব। টেবিল ট্যাগটা দেখতে কেমন? TABLE, সেটাকে প্রথম ব্র্যাকেটের মধ্যে লিখে মাঝখানে আমাদের পুরো টেবিলের ইনফরমেশন থাকবে। এরপর আমাদের যখন টেবিলের সব ইনফরমেশন লেখা শেষ হয়ে যাবে তখন আমরা টেবিলটাকে ক্লোজ করে দিব। ঠিক আছে? এরপর টেবিল নিয়ে কাজ করার জন্য আমাদের বেশ কিছু ট্যাগ সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। সেটা একটা হচ্ছে টেবিল ট্যাগ। আমরা দেখলাম যে টেবিল ডট ডট তারপর আবার স্ল্যাশ টেবিল, এটা একটা ট্যাগ। এরপরে হচ্ছে TR ডট ডট স্ল্যাশ TR, এটা একটা ট্যাগ। তারপরে আছে TH ডট ডট স্ল্যাশ TH, এটা একটা। তারপরে আছে TD ডট ডট স্ল্যাশ TD, আরেকটা ট্যাগ। আচ্ছা, তাহলে এখানে TR, TH, TD মানে কি? TR মানে হচ্ছে টেবিল রো, অর্থাৎ টেবিলের রোকে আমরা ইন্ডিকেট করে বলছি যে আসলে এটা হচ্ছে টেবিল রো, তার ইনফরমেশন এইগুলো। তাহলে টেবিল রো এর যে ইনফরমেশন, একটা টেবিলের রো বরাবর যে ইনফরমেশন থাকবে সেগুলোই মাঝখানে থাকবে। এরপর TH মানে হচ্ছে টেবিল হেড, অর্থাৎ টেবিলের সবচেয়ে প্রথম যে রোটা থাকবে সেটা তো একটু বোল্ড করে লেখা থাকে, তাই না? যেগুলোতে লেখা থাকে, ধরেন লেখা আছে নেম, রোল, অর্থাৎ এই নেমের নিচে যতগুলো ইনফরমেশন থাকবে সবগুলো হবে নাম, তাই না? তো ওইগুলোকে আমরা বলবো টেবিল হেড। আচ্ছা, তারপরে আছে হচ্ছে TD, অর্থাৎ টেবিল ডাটা। প্রত্যেকটা টেবিলের রো বরাবর যে কলামগুলোকে আমরা পাই সেই প্রত্যেকটার ইনফরমেশনকে আমরা TD অর্থাৎ টেবিল ডাটা বলবো। ওকে, আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিটটাতে
টপ রাইটে একটা টেবিল দেওয়া আছে। টেবিলটা কেমন? টেবিলে লেখা আছে 100, 200, 300, 400, 500, 600 এবং টেবিলের জন্য কোনো দাগ দেয়া নাই, দাগ দিয়ে টেবিল বানানো নেই। অর্থাৎ আমরা যে দেখি যে এরকম করে টেবিল বানানো থাকে, এরকম না, শুধু ইনফরমেশনগুলো দেওয়া, কিন্তু এটা একটা টেবিল। ঠিক আছে, আমরা জেনে রাখবো যে টেবিল এইভাবেও হতে পারে যে একটি নির্দিষ্ট দূরত্বে গ্যাপ দিয়ে টেবিল করে আমরা এভাবে ইনফরমেশনগুলো লিখতে পারি। সেক্ষেত্রে মাঝখানে দাগ নাও থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি এরকম করে লিখলে টেবিল হবে? যে ধরলাম আমি স্পেস দিতে এখানে একটা লেখা লিখলাম, এরপরে আবার এই দিক থেকে স্পেস দিতে এসে এখানে 400 লিখলাম, এরপরে আবার 500, 600 লিখলাম, সেটা টেবিল হবে না। আপনি যখন টেবিল লেখার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করবেন, তখন অটোমেটিকলি এটা এইভাবে ইনফরমেশনগুলো উঠাবে। ঠিক আছে, 100, 200, 300, 400, 500, 600 এরকম করে উঠাবে। আবার আপনি নর্মালি যদি লিখতে যান, তখন অনেক দূরে স্পেস দিয়ে এসা এরকম করে লিখতে হবে, সেটা আবার আলাদা কথা। আমরা কিন্তু টেবিল নিয়ে আলোচনা করছি। এই টেবিল হচ্ছে এমন একটা টেবিল যার কোনো বর্ডার নেই। তাহলে এই বর্ডার ছাড়া টেবিলটাকে আমরা কিভাবে লিখব? টেবিল লেখার জন্য আমরা প্রথমেই টেবিল ট্যাগটাকে ব্যবহার করলাম, তাই না? টেবিল ট্যাগ বলে দিল যে আসলে এটা একটা টেবিল হবে। তারপরে আমাদের প্রথম অ্যাকশন হবে টেবিল রো বরাবর, অর্থাৎ এই যে আমি একটা তীর চিহ্ন দিয়ে রেখেছি, অর্থাৎ এটা হচ্ছে টেবিল রো। এখানে রো কয়টা? এটা হচ্ছে 1 নাম্বার রো, এটা হচ্ছে 2 নাম্বার রো। এইখানে রো এর সংখ্যা 2টা। তাহলে আমি প্রথম রো নিয়ে কাজ করতেছি। প্রথম রো নিয়ে যখন কাজ করব, তখন দেখলাম যে প্রথম রো এর এটা হচ্ছে কি? প্রথম কলাম, তাই না? এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। তাহলে প্রথম রোয়ে কলাম সংখ্যা আছে 3টা। প্রত্যেকটা কলাম সংখ্যায় যে ইনফরমেশনগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের টেবিল ডাটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি করলাম? টেবিল লিখে টেবিল ট্যাগ লিখে টেবিল লেখা শুরু করলাম। এরপরে টিআর অর্থাৎ টেবিল রো বরাবর যতগুলো ডাটা আছে সেগুলো ওঠানোর জন্য বললাম যে প্রথম রো নিয়ে কাজ করছে টিআর। এরপর প্রথম টিআরে যেই টেবিল ডাটাগুলো আছে সেইগুলোকে উঠাইলাম। প্রথম টেবিল ডাটাটা হচ্ছে 100, তাহলে টিডি ডট অর্থাৎ এখানে ডট আর হইল না, 100, তারপর আবার ব্রেকেটটা ক্লোজ করে দিলাম /টিডি। ঠিক আছে, তাহলে একটা ট্যাগের মধ্যে আমরা প্রথম ডাটাটা তুলে ফেললাম। এরপর আমরা কি করলাম? আরেকটা টিডি নিয়ে আরেকটা ডাটাকে উঠায় ফেললাম এবং সেই ডাটাটাকে ক্লোজ করলাম। এরপর এই পাশে জায়গা নেই, আমরা নিচে লিখছি, সেটা হচ্ছে যে আবার টিডি লিখে আমাদের যে লাস্ট যে ইনফরমেশন ছিল প্রথম রোতে, সেই ইনফরমেশনটা লিখে টিডি লিখে ক্লোজ করে দিলাম। এরপরে দেখলাম আমাদের প্রথম রো বরাবর সবগুলো ইনফরমেশন আমরা নিয়ে ফেলেছি। এরপরে আমরা আমাদের প্রথম টেবিল রো এর কাজ শেষ, অর্থাৎ সবগুলো ইনফরমেশন, প্রথম রো এর সবগুলো ইনফরমেশন নেওয়া শেষ, টেবিল রো ক্লোজ করে দিলাম। এরপর আমরা দ্বিতীয় টেবিল রো এর জন্য কি করলাম? আবার টিআর লিখলাম। একইভাবে দ্বিতীয় টেবিল রো এর 3টা টেবিল ডাটাকে আমরা সুন্দর করে 3টা টেবিল ডাটা ট্যাগ দিয়ে কি করলাম? উঠিয়ে ফেললাম। টিডি 400, তারপর হচ্ছে /টিডি, টিডি 500, /টিডি, টিডি 600, /টিডি। এরপর দ্বিতীয় টেবিল রো এর সবগুলো ইনফরমেশন উঠানো শেষ, তারপর আমরা /টিআর দিয়ে টেবিল রো এর কাজ শেষ করলাম। এরপরে দেখলাম যে আমাদের আর কোনো টেবিল রো নাই, অর্থাৎ আমাদের টেবিলের কাজ শেষ। তারপরে আমরা /টেবিল লিখে আমাদের টেবিলটাকে ক্লোজ করে দিলাম। ইজি। আচ্ছা, এরপরে আমরা শিখব যে টেবিলে বর্ডার কিভাবে যুক্ত করা যায়। টেবিলে বর্ডার যুক্ত করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা এই টেবিলটাতেই বর্ডার যুক্ত করতে চাই। তাহলে বর্ডার যুক্ত করতে হলে কিভাবে হবে? এই যে আমি বর্ডার যুক্ত করে দিলাম, তাই না? এবার একটা টেবিলের মতো লাগছে, আপনাদের পরিচিত যে টেবিল তার মতো লাগছে, তাই না? এই বর্ডার যুক্ত করার জন্য আমাদেরকে লিখে দিতে হবে যে আমি টেবিলের জন্য বর্ডার যুক্ত করেছি। তাহলে সেটা কোথায় লিখব? আমরা এই যে প্রথম যে টেবিলটা একটা ব্যবহার করব, অন্য কালি দিয়ে লিখি, আমরা প্রথম যে টেবিলটা একটা ব্যবহার করব সেটার ব্রেকেটটা ক্লোজ করব না এদিকে। তারপরে আমরা লিখে দিব বর্ডার, BORDER, বর্ডার। এরপরে সমান দিয়ে আমরা যেহেতু 1 নাম্বার সাইজের বর্ডার ব্যবহার করব, এই জন্য 1 লিখে তারপরে আমরা ব্রেকেটটাকে ক্লোজ করব। ঠিক আছে, তাহলে কি লিখলাম? প্রথমে ব্রেকেট দিয়ে টেবিল লিখে এরপরে বলে দিলাম যে টেবিলের বর্ডার আছে, টেবিল বর্ডার সমান 1, তার উপরে দুটো ইনভার্টেড কমা, এরপরে আমরা ব্রেকেটটাকে ক্লোজ করে দিলাম। তাহলে একটা ব্রেকেট হচ্ছে এখানে, আরেকটা হচ্ছে এখানে। যদি আমরা প্রথম টেবিল ট্যাগটার সাথে যদি টেবিল লিখে বর্ডার 1 লিখে দিই, তাহলে আমাদের এরকম চিকন একটা বর্ডার চলে আসবে। বুঝতে পারলাম? যদি আমরা সেটাকে হচ্ছে বর্ডার সংখ্যা 2টা বানাতে চাই,
বর্ডার সংখ্যা যেই ধরলাম এখানে আরও একটা বর্ডার আছে, এরকম 2টা বর্ডার বানাইতে চাইলে একের জায়গায় 2 দিব, তাহলে এখানে আরেকটা বর্ডার পড়ে যাবে, অথবা এটা একটু মোটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা অনায়াসে শিখে গেলাম যে টেবিল বর্ডার কিভাবে অ্যাড করব। বর্ডার অ্যাড করার জন্য টেবিল ট্যাগের যে প্রথম ব্র্যাকেটের যে অংশটা আছে, একটা হচ্ছে তো শুরুর ট্যাগ, একটা শেষ ট্যাগ। শুরুর ট্যাগের সাথে আমরা লিখে দিব যে টেবিল, এরপরে একটু স্পেস দিয়ে লিখব বর্ডার সমান ইনভার্টেড কমার মধ্যে 1, এরপরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা শিখব হচ্ছে টেবিলে আমরা কিভাবে শিরোনাম যুক্ত করব। যখন আমরা খবরের কাগজ দেখি, তখন আমরা দেখি যে খবরের কাগজের উপরে একটা বড় করে লেখা থাকে যে আজকের খবর, তারপর নিচে আজকের কি খবর আছে সেগুলো লেখা থাকে, অথবা হচ্ছে লেখা থাকে যে বাংলাদেশের জয়, ধরলাম বাংলাদেশে একটা ক্রিকেট খেলে জিতছে, পরে শিরোনামটা এরকম হলো বাংলাদেশের জয়, নিচে বাকি ইনফরমেশন লেখা কিভাবে জিতলো, কি ঘটনা ঘটলো, তাই না? তো আমাদের এই টেবিলটার জন্য উপরে একটা শিরোনাম দেওয়া আছে, টেবিল হেডার্স। তাহলে টেবিল হেডার্স হচ্ছে আমাদের শিরোনাম। এই শিরোনামটাকে আমরা এই টেবিলে কিভাবে যুক্ত করব সেটা আমরা শিখব। আচ্ছা, তাহলে এই যে শিরোনামটা দেওয়া আছে, সেই শিরোনামগুলোকে অ্যাড করার জন্য আমরা এইচ ট্যাগ ব্যবহার করব। এইচ হচ্ছে হেডার ট্যাগ, অর্থাৎ শিরোনাম ট্যাগ। ঠিক আছে, এইচের সাথে 4 লেখা দেখছি, এই 4 না, এখানে 1 থেকে আমরা 1 2 3 4 5 6 বিভিন্ন রকমের সংখ্যা দিতে পারি। এই বিভিন্ন রকমের সংখ্যা মানে হচ্ছে যে 1 2 3 4 যে দিচ্ছি আমরা, এগুলো নির্ধারণ করে আমাদের লেখার সাইজটা কেমন হবে, কতটুক বড় হবে। আমরা গত ক্লাসে শিখেছি যে H1 হচ্ছে সবচেয়ে বড় লেখা, অর্থাৎ সবচেয়ে বড় হেডার অথবা শিরোনাম যুক্ত করার জন্য আমরা H1 লিখি। তাহলে H4 বোঝাই যাচ্ছে যে H1 এর তুলনায় অনেকটা ছোট। ঠিক আছে, তাহলে আমরা H4 সাইজের করে আমাদের শিরোনামটাকে লিখতে চাই, এই জন্য আমরা H ট্যাগ ব্যবহার করে, অর্থাৎ H4 ট্যাগ ব্যবহার করে তার মাঝখানে টেবিল হেডার্সটাকে লিখে দিলাম। এরপরে কি করলাম, যেহেতু আমরা একটা কোলন দিয়েছি, কোলন সহ, এখানে যেহেতু একটা কোলন আছে, কোলন সহ লিখব। এরপরে আমরা ক্লোজ করে দিলাম /H4 ব্রেকেট ক্লোজ। এরপরে আমরা একটু আগে শিখলাম যে যেহেতু আমরা দেখতেছি এখানে আমাদের একটা বর্ডার আছে, তাহলে আমাদের কি প্রথম টেবিল ট্যাগটা যে শুরু করব, শুরুর অংশটাতে লিখতে হবে না যে টেবিল বর্ডার, তারপরে কি সমান ইনভার্টেড কমার মধ্যে 1। ঠিক আছে, তাহলে আমাদের টেবিলের ট্যাগটা হয়ে গেল। এরপরে আমরা শিখছি যে আমাদের প্রথম অ্যাকশন হবে রো বরাবর। তাহলে প্রথম রোতে এসে দেখলাম এইখানে আছে, রো বরাবর শুরু করলাম, তাহলে টিআর লিখলাম। টিআর লিখে দেখলাম এখানে 3টা কলাম আছে, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম। আর এইখানকার কলামগুলোর ইনফরমেশন হচ্ছে টেবিল হেডের মতো ইনফরমেশন, অর্থাৎ এই যেখানে যেহেতু নাম লেখা আছে নেম, তাহলে এই টেবিলের এই কলাম বরাবর যা ইনফরমেশন থাকবে সবগুলো সচরাচর নামই হবে, এখানে কোনো সংখ্যা আসবে না। আবার এখানে যেহেতু টেলিফোন লেখা, এখানে সব নাম্বারই আসবে, কোনো নাম আসবে না, তাই না? তো এগুলো হচ্ছে আমাদের হেডার। ঠিক আছে, তাহলে আমরা টিআর লিখে শুরু করে টিডি না লিখে কি লিখলাম, টিএইচ লিখলাম, টেবিল হেড। তারপর টেবিল হেড লিখে নাম লিখলাম, টেবিল হেড ক্লোজ। তারপর টেবিল হেড লিখে টেলিফোন লিখলাম, টেবিল হেড ক্লোজ। টেবিল হেড লিখে ফোন লিখলাম, টেবিল হেড ক্লোজ। অর্থাৎ আমাদের প্রথম টেবিল রোয়ের সবগুলো টেবিল হেড উঠানো কমপ্লিট। এরপর আমরা কি করলাম, টিআর লিখে অর্থাৎ টেবিল রো ক্লোজ করে দিলাম, যে প্রথম টেবিল রোয়ের কাজ শেষ। এরপর আমরা দ্বিতীয় টেবিল রোয়ের কাজ শুরু করলাম, আবার টিআর লিখে। তারপর সেই টিআর লেখার পর আমাদের যে টেবিল রোতে 3টে ইনফরমেশন আছে সেগুলো টিডি লিখে প্রকাশ করলাম, যে একটা টেবিল ডাটা হচ্ছে জামিল স্যার /টিডি, আবার আরেকটা টেবিল ডাটা হচ্ছে 555/টিডি। এরপরে আবার টিডি লিখে 707/টিডি লিখে আমরা দেখলাম যে আমাদের দ্বিতীয় টেবিল রোয়ের সবগুলো ডাটা ওঠানো শেষ। এরপর আমরা দ্বিতীয় টেবিল রোটাকেও কী করলাম, ক্লোজ করলাম। এরপরে মূলত আমাদের টেবিলটাই লেখা শেষ, এই জন্য আমরা /টেবিল লিখে টেবিলটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা আমাদের এক্সাম্পল 4-এ চলে আসছি। এইখানে এসে আমরা শিখব কি, এখানে আমরা শিখব ক্যাপশন যুক্ত করা। টেবিলে কিভাবে আমরা ক্যাপশন যুক্ত করব সেটা শিখব। আচ্ছা, তাহলে ক্যাপশন এবং শিরোনামের মধ্যে পার্থক্য কোথায়? আমরা শিরোনাম যখন দেখেছি তখন আমাদের শিরোনামটি ছিল টেবিলের
ঠিক উপরে, অর্থাৎ সে টেবিলের বক্সের মধ্যে সে ছিল না, সে ছিল টেবিলের ভিতরে, তাই না? কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ক্যাপশন সেটা হচ্ছে টেবিলের ভিতরে আছে, অর্থাৎ যে টেবিল বর্ডার সেই বর্ডারের ভিতরে আছে, সে বাইরে নাই। ঠিক আছে, তাহলে আমরা টেবিলের যদি ভিতরে থাকে সেটাকে বলবো ক্যাপশন, এবং টেবিলের যদি বাইরে থাকে অর্থাৎ টেবিলের উপরে থাকে তাহলে সেটাকে বলবো শিরোনাম, হেডার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের যদি ক্যাপশন থাকে আমরা সেই ক্যাপশনটাকে কিভাবে উপস্থাপন করব? আমরা দেখলাম যে প্রথমে আছে আমাদের বর্ডার, তাহলে টেবিল লিখব যখন, টেবিল আমরা প্রথমেই বর্ডারটাকে ডিক্লেয়ার করে দিব যে টেবিল ট্যাগ বর্ডার সমান ইনভার্টেড কমার মধ্যে 1 ক্লোজ করে দিলাম, প্রথম অংশ ট্যাগের শুরুর ট্যাগ। আচ্ছা, ঠিক আছে, এরপরে কি করলাম আমরা? এরপরে বলে দিলাম যে আমাদের একটা ক্যাপশন আছে। ক্যাপশনটা কি? ক্যাপশনটা হচ্ছে মান্থলি সেভিংস। ক্যাপশন ট্যাগ ব্যবহার করে আমরা লিখলাম যে মান্থলি সেভিংস, এরপরে আমরা ক্যাপশন ট্যাগটাকে ক্লোজ করে দিলাম /ক্যাপশন লিখে। তারপর আমাদের তো সহজ, আমরা প্রথম যে লাল রঙের তীর চিহ্নটা দেখতেছি সেটাকে আমরা লিখে ফেললাম, তাই না? এরপরে আমাদের বাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কি? সেইগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে মান্থ, এরপরেরটা হচ্ছে সেভিংস, অর্থাৎ আমাদের টেবিলের যে রোটা শুরু হলো সেটাতে মান্থ আছে, সেভিংস আছে। আচ্ছা, এখানে মান্থ লেখা মানে কি? এই টেবিলের কলাম বরাবর যতগুলো ইনফরমেশন থাকবে সবগুলো মাস। এইখানে সেভিংস মানে এই বরাবর যতগুলো ইনফরমেশন থাকবে সবগুলো টাকায় থাকবে, অর্থাৎ সে কী পরিমাণ টাকা সেভ করছে, তাই না? তাহলে এই যে নীল যেই তীর চিহ্নটা দেখছি সেটা মূলত হচ্ছে আমাদের একটা টেবিল হেডার, তাই না? টেবিলের হেড। তাহলে আমরা যখন টিআর লিখে আমাদের টেবিল রো শুরু করলাম তখন আমরা টিডি লিখব নাকি টিএইচ লিখব? অবশ্যই আমরা টিএইচ লিখব। টিএইচ লিখে আমরা মান্থ লিখলাম, তারপর টেবিল হেড ক্লোজ করলাম। টেবিল হেড লিখে আমরা আবার সেভিংস লিখে টেবিল হেড ক্লোজ করলাম। দুইটা ইনফরমেশন ছিল, উঠাইয়া ফেলার পর আমাদের টেবিল রোয়ের কাজ শেষ। এখন আমাদের আরেকটা টেবিল রোয়ের কাজ শুরু। সেখানে আবার আছে আমাদের টেবিল ডাটা। প্রথম ডাটাটা হচ্ছে জানুয়ারি, দ্বিতীয় ডাটাটা হচ্ছে 100, সেটা টাকা হতে পারে, ডলার হতে পারে, ঠিক আছে, 100। এরপর আমাদের দ্বিতীয় রোয়ের কাজ শেষ, টেবিল রোয়ের কাজ শেষ। তৃতীয় টেবিল রোতে আছে একটা ডাটা ফেব্রুয়ারি, আরেকটা ডাটা হচ্ছে 50। তারপরে আমাদের তৃতীয় টেবিল রোয়ের কাজও শেষ। তৃতীয় টেবিল রোয়ের কাজ শেষ হওয়ার সাথে সাথে আমাদের টেবিলেরও কাজ শেষ, এই জন্য আমরা /টেবিল লিখে কী করলাম? আমাদের টেবিলের কাজ সমাপ্ত করলাম। এখন আমরা শিখব মূলত হচ্ছে যে একটা টেবিলের একাধিক রো অথবা একাধিক কলামকে আমরা কিভাবে একত্রিত করতে পারি। অর্থাৎ আমরা যখন আমাদের এই টেবিলটাকে দেখছি সেই টেবিলটাতে কি কি আছে? প্রথমে দেখতে পাচ্ছি একটা শিরোনাম আছে, যেহেতু বক্সের মধ্যে নাই, এটা ক্যাপশন না, এটা হচ্ছে শিরোনাম। একটি শিরোনাম আছে, শিরোনামটা হচ্ছে নেম অ্যান্ড নাম্বারস। এরপরে আছে হচ্ছে আমাদের টেবিলের মধ্যে একটা আছে নেমের কলাম আর একটা হচ্ছে টেলিফোনের কলাম, তাই না? একটা নেমের কলাম আর একটা টেলিফোনের কলাম। নেমের কলামের নিচে দেখছি আমরা একটা কলাম আছে, কিন্তু টেলিফোনের নিচে কয়টা কলাম আছে? 2টা। অর্থাৎ এই জায়গা থেকে 2টা কলাম হয়, কিন্তু উপরের 2টা কলাম কি হয়ে গেছে? একসাথে হয়ে গেছে, তাই না? নিচে দেখলাম আমরা 2টা কলাম আছে, উপরে আছে একটা কলাম। এর মানে কি? এই উপরের কলামের যে 2টা কলাম ছিল সেই 2টা কলাম একসাথে হয়ে গেছে, তাই না? তাহলে এই কলাম 2টাকে একসাথে হওয়াকে বলে কল স্প্যান, COLSPAN, কল স্প্যান। তারপর যতগুলো কলাম একসাথে হয় সেটাকে প্রকাশ করতে হয়। কিভাবে এই কাজটা করতে হয় আমরা অবশ্যই দেখব, ঠিক আছে? তাহলে আমরা এই ব্যাপারটা তো বুঝলাম যে এইখানে কলাম 2টা একসাথে হয়েছে, অর্থাৎ এই কলামের নিচে 2টা কলাম, কিন্তু এই কলাম নিজে একটা কলাম। এর মানে এই জায়গায় 2টা কলাম একসাথে হয়ে একটা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যেহেতু শিখছি টেবিলের ক্যাপশন দেওয়ার জন্য আমরা ট্যাগ ব্যবহার করি, তাহলে H4 সাইজের আমরা করে নেম অ্যান্ড নাম্বারসটাকে লিখব। এই জন্য H4 লিখে সেই ট্যাগের মাঝখানে নেম অ্যান্ড নাম্বারস লিখে আমরা H4 ট্যাগটাকে ক্লোজ করলাম। এরপর টেবিল বর্ডার লিখে টেবিল ট্যাগ শুরু করলাম এবং টেবিলের বর্ডার ডিক্লেয়ার করলাম 1। তারপর প্রথম টেবিল রোতে এসেই আমরা দেখলাম যে প্রথম টেবিল হেডটা আছে কি? নেম। তারপর প্রথম টেবিল হেডটাকে আমরা ক্লোজ করে দিলাম। এরপরের যে টেবিল হেডটা আছে সেই জায়গাতে হয়েছে কল স্প্যান, অর্থাৎ 2টা কলাম একসাথে হয়ে গেছে। তাহলে আমরা কল স্প্যান লিখে কি করলাম? বলে দিলাম যে এই জায়গাটাতে 2টা কলাম একসাথে হয়ে গেছে, এই জন্য 2।
যদি 3টা কলাম একসাথে হয়ে যেত তাহলে 3 হতো, ঠিক আছে। তাহলে টিএইচ লিখে কল স্পেন্ড লিখে বলে দিলাম এখানে 2টা কলাম একসাথে হয়েছে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে 2, এরপরে ক্লোজ। তারপর এই টেবিল হেডের মধ্যে কি আছে, টেলিফোন আছে, তাই না, এই যে টেলিফোন লেখা আছে, তাহলে টেলিফোন লিখে আমরা টেবিল হেডটাকে ক্লোজ করলাম। বাকি সবগুলো ইনফরমেশন এতক্ষণ আমরা যা শিখছি ঠিক সেই রকমই আপনারা দেখতে পারেন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 2টা কলামকে কিভাবে আমরা একসাথে করব সেই ইনফরমেশন, তাই না। এখন 2টা রোকে যদি একসাথে করতে হতো তাহলে কিভাবে লিখতে হতো, তাই না, সেটা আমরা দেখব। আচ্ছা, ছোট করে আমরা দেখে ফেলি যে এটা ধরলাম আমাদের একটা টেবিল, ঠিক আছে। এই টেবিলে কী দেওয়া আছে, এইটা হচ্ছে নাম্বার লেখা আছে, নাম্বার লিখে বলা আছে যে এটা একটা নাম্বার এবং এই যে এটা হচ্ছে আরেকটা নাম্বার। তাহলে পাশেই দেখতে পাচ্ছি যে আমরা 2টা রো আছে, একটা রো আরেকটা রো, কিন্তু বাম পাশে দেখতে পাচ্ছি যে আসলে আছে একটা রো। এর মানে আমরা দেখেই বুঝে গেলাম যেহেতু বাম পাশে ছিল 2টা রো, ডান পাশে ছিল 2টা রো, বাম পাশে হচ্ছে একটা রো, তার মানে কি এইখানে 2টা রো একসাথে হয়ে গেছে, তাই না। তাহলে এই ছোট্ট টেবিলটাকে যদি আমরা লিখতে যাই তাহলে আমরা কিভাবে লিখব, আশা করি আপনারা আমার আগেই করে ফেলবেন, আপনাদের একটা ধারণা হয়ে গেছে। তাহলে এই জায়গাতে আমরা প্রথমে কি করব, আমাদের টেবিল ট্যাগ লিখে টেবিলটাকে শুরু করব, টেবিল শুরু করলাম। এরপর আমাদেরকে বলে দিতে হবে বর্ডার সংখ্যা, বর্ডার ডিক্লেয়ার করতে হবে, বর্ডার ইনভার্টেড কমার মধ্যে 1, তারপরে আমরা ক্লোজ করে দিলাম। এরপরে আমরা কি করব, আমাদের টেবিলের যে রো সংখ্যা সেই রো বরাবর আমাদের অ্যাকশন করতে হবে। তাহলে টেবিল রো বরাবর যখন আমরা কাজ করব তখন আমরা টিআর লিখে শুরু করব, তাই না। আচ্ছা, টিআর লিখে শুরু করে দেখলাম যে আমাদের প্রথম যে কলাম বরাবর যেটা আছে সেই ইনফরমেশনটা হচ্ছে একটা টেবিল হেড, তাই না। তাহলে আমরা টিএইচ লিখে ফেলবো, টিএইচ লিখে দেখলাম যে এখানে 2টা রো একসাথে হয়ে গেছে। তাহলে আমাদের এইখানে লিখতে হবে না রো স্প্যান সমান এইখানে যেহেতু 2টা সারি একসাথে হয়ে গেছে এই জন্য 2। এরপর এখানকার ইনফরমেশনটা লিখতে হবে, তাই না। এখানকার ইনফরমেশনটা কি, সেটা হচ্ছে নাম্বার। তাহলে নাম্বার লিখব, নাম্বার লিখে ফেললাম। এরপর আমাদের টেবিল হেডটাকে কি করতে হবে, ক্লোজ করতে হবে, /টেবিল হেড লিখে ফেললাম, তাই না। এরপর আমাদের যে বাকি 2টা ইনফরমেশন আছে সেগুলোকে এখানে লিখতে হবে। তাহলে বাকি 2টা ইনফরমেশন কি, সেগুলো কি টেবিল হেড, মোটেও না, সেগুলো হচ্ছে টেবিল ডাটা। তাহলে সেই টেবিল ডাটাগুলোকে আমরা কি টিএইচ লিখে উঠাবো নাকি টিডি, অবশ্যই টিডি লিখে উঠাবো। তাহলে আমাদের প্রথম টেবিল ডাটাটা হচ্ছে 016, তাহলে আমরা টেবিল ডাটাটাকে ক্লোজ করে দিলাম। এরপর আমাদের টেবিল ডাটা হচ্ছে 019, তারপর সেই টেবিল ডাটাটাকে আমরা কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। এতটুকু লিখে আমরা দেখলাম যে আমাদের টেবিলের কাজই শেষ। প্রথম একটাই রো ছিল, ওই একটা রো এর সবগুলো ইনফরমেশন চলে আসছে। তাহলে এবার আমরা টেবিল রোটাকেও কি করব, ক্লোজ করে দিব। এরপর আমাদের দেখলাম টেবিল লেখাও শেষ, অর্থাৎ /টেবিল লিখে আমরা টেবিল লেখার কার্যক্রমও সমাপ্ত ঘোষণা করে দিলাম। দ্যাটস ইট। এতক্ষণ ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। আমরা প্রথম একটা ভিডিওতে অধ্যায়ের প্রথম অংশ এবং দ্বিতীয় আরেকটা ভিডিওতে অধ্যায়ের দ্বিতীয় অংশ আলোচনা করলাম। আমরা বেশ কয়েকটা জিনিস শিখলাম, ঠিক আছে। এইগুলো আমি বলবো যে প্র্যাকটিস করার জন্য। তবে আমাদের আরও একটি ভিডিও আসবে যেটাতে আমরা সৃজনশীল আলোচনা করব। আশা করি সেই সৃজনশীলগুলো দেখলে আমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা সৃজনশীল দেখব, যে রকমের সৃজনশীল এই অধ্যায় থেকে আসতে পারে এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ বটে। তাহলে দেখা হবে পার্ট 3-তে। ইনশাল্লাহ পার্ট 3-র মাধ্যমেই আমরা চতুর্থ অধ্যায়টাকে সমাপ্ত ঘোষণা করব। আল্লাহ হাফেজ।